আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইসরায়েলে বসবাসকারী আরবদের বিরুদ্ধে অপরাধে রাষ্ট্রীয় সংযোগ রয়েছে। অবকাঠামো উন্নয়নে $4 ট্রিলিয়ন ব্যয়ের পরিকল্পনা বাইডেনের। আজ বৈঠকে বসবে ভারত এবং পাকিস্তান। পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অভিযোগের জবাব দিল ইরান। এবার মুখে খাওয়ার করোনা টিকা বাজারে আসছে। ভাঙা পায়ে খেলা হবে দেয়াল লিখনে অভিনব প্রচারণা মমতার। আবারও কঠোর লকডাউন দিচ্ছে জার্মানি। এবং উইঘুর নিপীড়ন, চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং মিত্রদের। ইসরায়েলে বাস করা ফিলিস্তিনি আরব বাসিন্দাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে রাষ্ট্রীয় সংযোগ থাকার অভিযোগ করেছেন ইসরায়েলি আরব প্রতিরোধ আন্দোলনের নেতা রায়েদ সালাহ। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আন্তর্জাতিক আল জাজিরা টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকারে অভিযোগ করেন ইসরায়েলি কারাগারে আটক এই নেতা। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলে বাস করা আরব সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলাসহ বিভিন্ন অপরাধ করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো পরিকল্পিত এই অপরাধ তত্ত্বাবধান করছে। ওই প্রামাণ্যচিত্রে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, অপরাধী চক্রগুলোকে ইসরায়েলি সেনাবাহিনী অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এবছর ইসরায়েলের সংঘবদ্ধ অপরাধী চক্রের আক্রমণে অন্তত 27 আরব বাসিন্দা নিহত হয়েছে। এ বছরের 7 জানুয়ারি অর্থাৎ বন্দুকধারীর গুলিতে আরব অধ্যুষিত আল ফাহম শহরের সাবেক মেয়র সুলাইমান ইগরিয়া মারাত্মক আহত হয়েছেন। ইসরায়েলের ভূখণ্ডে বাস করা 16 লাখ ফিলিস্তিনি আরব প্রতিনিয়তই বৈষম্যের শিকার হয়ে আসছে। অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং হোয়াইট হাউস কর্তৃক গৃহীত কাজের প্রস্তাবগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এই সপ্তাহে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবেন তার উপদেষ্টারা। এসব কাজের সম্মিলিত ব্যয় ধরা হতে পারে প্রায় $4 ট্রিলিয়ন। একটি সূত্রের বরাদ্দে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ভঙ্গুর অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ নতুন আইনি পদক্ষেপের জন্য $3 মিলিয়ন থেকে $4 ট্রিলিয়ন ব্যয় নির্ধারণের চিন্তাভাবনা করছেন বাইডেনের উপদেষ্টারা। আরেকটি সূত্র জানিয়েছে, অবকাঠামো এবং অন্যান্য অগ্রাধিকার খাতগুলোর উন্নয়নে মোট $3 ট্রিলিয়ন পর্যন্ত ব্যয় নির্ধারণের একটি প্রস্তাবনা রয়েছে বাইডেনের উপদেষ্টাদের। তারা এই বিষয়ে এ সপ্তাহে বাইডেনের সঙ্গে আলোচনা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সোমবার এক টুইট বার্তায় বলেছেন, চলতি সপ্তাহে এই প্রস্তাব প্রকাশ করবেন না জো বাইডেন। আমেরিকানদের জন্য কাজের ব্যবস্থা এবং উন্নত জীবন তৈরি এই প্রস্তাবের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। তিনি আরও বলেছেন, বাইডেন বিভিন্ন ধরনের সুযোগ, লক্ষ্য এবং পরিকল্পনার আকারের পরিসীমা বিবেচনা করছেন। এ ব্যাপারে কয়েকদিনের মধ্যে নীতি নির্ধারক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। সূত্র জানিয়েছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট তৈরি এবং নিম্ন আয়ের আমেরিকানদের জন্য অন্যান্য লাভজনক কোনো আলাদা প্রস্তাবনা ব্যয় পরিসীমার মধ্যে অন্তর্ভুক্ত নেই। সোমবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এর আগে অর্থনৈতিক অগ্রগতি জোরদার, কার্বন নিঃসরণ হ্রাস এবং অর্থনৈতিক বৈষম্য কমাতে বিশাল অবকাঠামো পরিকল্পনার সূচনা হিসেবে $3 ট্রিলিয়ন ব্যয়ের সুপারিশ প্রস্তুতি নিয়েছিলেন বাইডেনের উপদেষ্টারা। গত 3 বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে দুই বৈরী দেশ ভারত এবং পাকিস্তান। দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, কিন্তু সব বিতর্ক সরিয়ে দুদেশই হয়তো নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে। আর সে কারণে মঙ্গলবার দুদেশের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে। সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে বৈঠক হবে। ভারতের 2 কর্মকর্তা এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের 2 দিনের বৈঠক শুরু হতে যাচ্ছে। দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি বন্টন নিয়ে দ্বন্দ্বের অবসানে 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়। এর অংশ হিসেবে ওই বছর গঠন করা হয় স্থায়ী সিন্ধু কমিশন। চুক্তি অনুযায়ী দুদেশের প্রতিনিধিদের পানি বন্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করার কথা থাকলেও গত কয়েক বছরে তা হয়নি। 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় 40 জন ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় 2 প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। তারপর থেকে সিন্ধু জল চুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা বন্ধ ছিল। এছাড়া কাশ্মীর থেকে 370 নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারের কারণেও দুদেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটন তা গ্রহণ করেনি। বিবৃতিতে বলা হয়েছে এই প্রস্তাব গ্রহণ না করার ফলে দুদেশের মধ্যে আলোচনা আরও একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। জো বাইডেন গত বুধবার দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন পুতিনকে এজন্য মূল্য দিতে হবে। পুতিন এই বক্তব্যের সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন বাইডেনের সঙ্গে তিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আলোচনায় অংশ নিতে চান। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি রুশ প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন প্রেসিডেন্ট বাইডেন এখন অন্যান্য জরুরি কাজে ব্যস্ত আছেন। এরপর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিবৃতিতে জানিয়েছে পুতিন ওয়েবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য 19 থেকে 22 মার্চ পর্যন্ত সময়ের কথা উল্লেখ করেছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তবে দুঃখজনকভাবে সে সময়সীমা অতিক্রম হয়েছে। বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। ইরান বলেছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসির নামে সৌদি আরব তেহরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার পরিবর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলের এখন সংলাপ বেশি প্রয়োজন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে তার অফিসিয়াল টুইটার পেজে আরবি ভাষায় দেয়া এক পোস্টে লিখেছেন সৌদি আরব পিজিসির নাম ভাঙিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে। তিনি আরও লিখেছেন ইরান সম্প্রতি কাতারের আমির শেখ তামিম হামাদ আল সানির একটি বার্তার জবাব দিয়েছে। এই জবাবে তেহরান বলেছে মধ্যপ্রাচ্যের চলমান নানা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে আঞ্চলিক সংলাপ। গত 17 মার্চ রিয়াদে পিসিসির মন্ত্রী পর্যায়ের 147তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সমাপনী বক্তব্য পরিষদের মহাসচিব নায়েফ আল হাজরাব বলেছেন সৌদি আরব তার নিরাপত্তা রক্ষার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতি পিজিসির পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেছেন ইরানের সঙ্গে সম্ভাব্য যে কোনো সংলাপে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি এটি পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি ইরানের কথিত সমর্থনের সমালোচনা করে দাবি করেছেন ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চায়। পোলিও টিকার মুখে খাওয়ার ক্যাপসুলের মতো করোনা প্রতিষেধক তৈরি করেছে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এবং কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকায় জানিয়েছে ভারতের প্রমাস বায়োটেক এবং ইসরায়েলের ওরামেড ফার্মাসিউটিক্যালসের যৌথভাবে তৈরি করোনা টিকার নাম দেওয়া হয়েছে ওরাভ্যাক্স কোভিড-19। গত 19 মার্চ দুই কোম্পানির পক্ষ থেকে এই টিকার কথা ঘোষণা করা হয়। দাবি করা হয় করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে এই টিকার একটি ডোজই যথেষ্ট, অর্থাৎ অন্য টিকার মতো একাধিক ডোজ নিতে হবে না। দ্য হিন্দু এবং আনন্দবাজার পত্রিকায় জানিয়েছে শুক্রবার টিকা আনার কথা ঘোষণা করতে গিয়ে প্রেমাস জানিয়েছেন এখনও পর্যন্ত শুধু প্রাণী দেহেই পরীক্ষা করা হয়েছে এই টিকাটি। তবে প্রথম ডোজেই রোগ প্রতিরোধে কার্যকারিতার প্রমাণ দিয়েছে ওরাভ্যাক্স। প্রথম ডোজ নেওয়ার পরই দেখা গেছে শ্বাসনালী এবং খাদ্যনালিকের সংক্রমণের হাত থেকে বাঁচানোর কাজ শুরু করে দিয়েছে এই টিকা। প্রেমাসের ব্যাখ্যা অনুযায়ী এই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়িয়েছে তেমনি উন্নত করেছে রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া এবং ইমিউন রেসপন্স। শরীরের অ্যান্টিবডিগুলো প্রশমন করে নিয়ন্ত্রণ করতে পেরেছে এই টিকা, তাতেই বেড়েছে কার্যকারিতা। সংস্থাটি জানিয়েছে এবছর সেপ্টেম্বর থেকে মানবদেহে এই টিকার প্রভাব পরীক্ষা করা শুরু হবে। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথায় এর আগেও পোলিও টিকাকরণের ক্ষেত্রে ওরাল ভ্যাকসিন উপযোগী বলে প্রমাণ হয়েছে। বাম পায়ের অর্ধেকটা জুড়ে ব্যান্ডেজ, আর সেই পায়ে রাখা ফুটবলের ওপর, আর পাশে লেখা ভাঙা পাই খেলা হবে। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে এভাবেই প্রচারণা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল শিলিগুড়ি শহরের দেয়ালে দেয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটগ্রস্ত পায়ের ছবি দিয়ে অভিনব এই কায়দায় চলছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারণা। মানুষের ভোট পেতে মমতার চোট লাগার আবেগকে কাজে লাগাতে চাইছে দলটি। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী এবং রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নির্বাচনী প্রচারণা চালাতে সেখানে গিয়ে পায়ে আঘাত পান তিনি। দলটির অভিযোগ হামলা শিকার হয়েছে মমতা। এরপর রাজ্য জুড়ে প্রতিবাদে নামেন তৃণমূল নেতাকর্মীরা। এদিকে পায়ের আঘাত থেকে এখনও পুরোপুরি সুস্থ না হলেও ভাঙা পা নিয়ে এখন জেলায় জেলায় জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পাকেই প্রচারের হাতিয়ার বানিয়েছেন মমতার দলের নেতাকর্মীরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনের বিভিন্ন জায়গায় মমতার চোটগ্রস্ত পায়ের চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে দেয়াল লিখনের মাধ্যমে।
এই আসনের একাধিক জায়গায় দেওয়াল জুড়ে এখন কেবলই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ের ছবি। শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সত্যজিৎ অধিকারীর দাবি, দিদি ভাঙা পা নিয়ে মোদির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আবারও কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে জার্মানি। আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার পর দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, দেশ জুড়ে 5 দিনের জন্য কঠোর লকডাউন জারি করা হবে। আগামী 4 এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেরকেল বলেছেন, আমরা একটি নতুন মহামারীতে প্রবেশ করেছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এটি আগের ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক। ইউরোপের করোনা তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে জার্মানি ছাড়াও ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে নতুন করে কড়াকড়ি এবং বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। আগামী 18 এপ্রিল পর্যন্ত জার্মানিতে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বন্ধ থাকবে। কিন্তু মার্কেল এবং দেশটির 16 রাজ্যের প্রধান এক বৈঠকের পর আগামী 1 থেকে 5 এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে। লকডাউনের সময় সব দোকানপাট বন্ধ থাকবে। ইস্টার সানডে উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হবে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হবে। মেরকেল বলেছেন, পরিস্থিতি বেশ ভয়াবহ। নতুন করে সংক্রমণ বাড়ছেই, একই সঙ্গে ইন্টেনসিভ কেয়ারেও চাপ বাড়ছে। ব্রিটেনের নতুন ধরনের করোনা ভাইরাস জার্মানির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করেছে। চীনের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার পশ্চিমা দেশগুলোর এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। নতুন এই নিষেধাজ্ঞায় চীনের 4 ব্যক্তি, একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা, তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তাদের মধ্যে জিনজিয়াংয়ের পুলিশ প্রধানও রয়েছেন। এর পরপরই চীন ইউরোপীয় ইউনিয়নের 10 ব্যক্তি এবং 4টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বন্দি শিবিরগুলোতে উইঘুর সহ অন্তত 10 লাখ মুসলিমকে আটক রেখেছে চীন। এসব গণ আটক কেন্দ্রে বন্দীদের উপর নির্মম নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো, যৌন নির্যাতনের অভিযোগকে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। তবে চীন এগুলোকে সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র হিসেবে বর্ণনা করে থাকে। উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণকে গণহত্যা হিসেবে বিবেচনা করে কানাডা এবং নেদারল্যান্ডস। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।